এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের যোধপুরের একটা ঘটনা। যোধপুরে ঘটনাটা ঘটেছিল 6 মে 2016। রোহিত নামের একটা ছেলে, সে সুসাইড করেছিল। হাতের শিরা কেটে করেছিল সুসাইড। পুলিশ টিম এসেছিল। নর্মালি এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ঘটলে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। তো রোহিতের বাড়ির লোকজনেরা পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসেছিল, তদন্ত শুরু হয়েছিল। রোহিতের স্ত্রী চিৎকার করে কাঁদছিল। মাত্র 1.5 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করেছিল। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে রোহিতের মৃত্যুটা কিন্তু হাতের শিরা কেটে রক্তক্ষরণের জন্য নয়, তার শ্বাসরোধ করে গলা চেপে তাকে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে আরো একটা ব্যাপার দেখা গেছিল যে রোহিত কিন্তু নিজের ডান হাতটাই ব্যবহার করত খাওয়া দাওয়া বিভিন্ন কাজের জন্য। কিন্তু যখন হাতের শিরা কাটা হয়েছিল তখন সেটা ডান হাতেরই শিরা কাটা হয়েছিল। মানে কিছু লোকজন যারা বাঁ হাতটা ইউজ করে বেশিরভাগ কাজের জন্য, তারা যদি সুসাইড করে হাতের শিরা কাটে, তো তারা নর্মালি কিন্তু ডান হাতের শিরা কাটবে। সেই রকম কোনো ব্যাপার ছিল না রোহিতের জীবনে। হঠাৎ করে রোহিত মারা যাওয়ার জন্য বাঁ হাত দিয়ে ডান হাতের শিরা কেন কাটতে যাবে? ব্যাপারটা সন্দেহজনক ছিল। সেই জন্য পুলিশ আরো ভালোভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে জিজ্ঞাসাবাদ হয়েছিল রোহিতের স্ত্রীর। রোহিতের স্ত্রী রোহিত মারা যাওয়ার পরে এতটাই অসুস্থ হয়েছিল যে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকদিন পরে সে স্বাভাবিক হয়েছিল। তখন তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে সে কখন বুঝতে পারে যে রোহিত মারা গেছে। তো সে বলে যে রাত্রেবেলায় 9টার সময় তার ঘুম এসেছিল, চোখ লেগে গেছিল। বেশ কিছু পরে তার যখন ঘুম ভেঙেছিল তখন সে অনুভব করেছিল যে খাটে কিছু ভেজা ভেজা একটা জিনিস। সে লাইট জ্বালিয়েছিল, দেখেছিল তার হাজবেন্ড রোহিত চৌধুরী তার পাশে শুয়ে আছে আর তার হাতের শিরাটা কাটা। সঙ্গে সঙ্গে সে চিৎকার করেছিল। তারপরে লোকজন, বলতে বাড়ির লোকজন, পাশের লোকজন এসে জড়ো হয়েছিল। বোঝা গেছিল রোহিত সুসাইড করেছে। রোহিতের বাড়ির লোকজন বলে রোহিতের বিয়ে হয়েছিল 27 বছর বয়সে, মাত্র 1.5 মাস আগে। ঘটনাটা ঘটেছিল মে মাসের 6 তারিখে। আর রোহিতের সাথে সীমার বিয়ে হয়েছিল 29 মার্চ 2016। হঠাৎ করে বিয়ের 1.5 মাসের মধ্যে রোহিত এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছিল? সে তো বেশ আনন্দেই ছিল। তার সাথে এমন কি হয়েছিল কেউ বুঝতে পারছে না, কারণ রোহিতের আর্থিক অবস্থা ভালো। বাড়ির লোকজনরা খুব খুশি তার বিয়ের পরে। রোহিত ওই বাড়ির একমাত্র সন্তান, প্রচুর সম্পত্তি রয়েছে তাদের। অনেক খোঁজাখুঁজির পর তারা সীমাকে বিয়ের জন্য পছন্দ করেছিল। সব ব্যাপার ঠিকঠাক। তাহলে হঠাৎ রোহিত নিজেকে শেষ করবে কেন? আর শেষ করার ব্যাপারটাও ছিল সন্দেহজনক, কারণ রোহিত হাতের শিরা কেটে নিজেকে শেষ করেছিল। আর রোহিতের ঘরে যে রক্তগুলো দেখা গেছিল সেগুলো দেখে মনে হচ্ছিল রোহিত অনেকক্ষণ আগে এই ঘটনা ঘটিয়েছে, কারণ রক্তর রং চেঞ্জ হচ্ছিল, রক্তগুলো শুকিয়ে আসছিল। আমাদের সবার জানা যে 45 মিনিটের পরে রক্ত বেরোতে থাকলে রক্তের রং চেঞ্জ হয়ে যায়, রক্ত জমাট বাঁধতে শুরু করে। তো এক্ষেত্রেও সেটাই হয়েছিল। টাটকা রক্তের মতো রংটা লালও ছিল না, রক্তটা কিন্তু বন্ধ হয়ে গেছিল আর বেরোচ্ছিল না। অন্যদিকে পোস্টমর্টম রিপোর্ট বলছিল অন্য কথা। রিপোর্টে বলা হয় যে শিরা কাটার জন্য তার মৃত্যুই হয়নি, শিরা কাটার থেকে আগেই তার মৃত্যু হয়েছে। এবার পুলিশ রোহিতের স্ত্রী সীমার ব্যাপারে খোঁজ খবর নেবে ঠিক করে। সীমার যে বাড়ির এলাকা সেখানে গিয়ে যখন খোঁজ নেওয়া হয় তখন জানতে পারা যায় সীমার সাথে রোহিতের বিয়েটা সীমার দ্বিতীয় বিয়ে। এর আগে সীমার বিয়ে হয়েছিল অন্য এক জায়গায়। সেখানে তাকে খুব শাসনের মধ্যে রাখা হতো, বাইরে বেরোতে দেওয়া হতো না, বাপের বাড়ি আসতে দেওয়া হতো না, নানা রকম ভাবে ঝামেলা হচ্ছিল। তারপরে হাজবেন্ডের সাথে
মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্সের পরে সীমা নিজের বাড়িতেই থাকতো। তারপরে তার জন্য রোহিতের সম্বন্ধ এসেছিল। এবার বলি রোহিতের ব্যাপারটা। রোহিত আগেই বলেছি রাজস্থানের যোধপুরের একটা এলাকার মানুষ। আর রাজস্থানটা হচ্ছে এমন একটা এলাকা যেখানে কিন্তু পাত্ররা যখন ঠিক করে যে বিয়ে করব, তখন কিন্তু পাত্রী পাওয়া খুব কঠিন ব্যাপার। কারণ রাজস্থানের অনেক জায়গাতে একটা রীতি রয়েছে, মেয়ে সন্তান হলে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলা হয়। আর এই ডিউটিটা মায়ের, মাকে মেরে ফেলতে হবে নিজের সন্তানকে, যদি সন্তান মেয়ে সন্তান হয়। মা যদি না পারে তাহলে দাই মা, যার হাতে ওই বাচ্চাটার জন্ম হয়েছে, সেই দাই মায়ের ডিউটি হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলবে। আশেপাশে কোথাও গিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয় বা মুখের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দেওয়া হয় যাতে বাচ্চাটা মারা যায়। ওই এলাকার সব লোকজন জানে যে মেয়ে হলে মেরে ফেলতে হবে, এটাই সেখানকার রীতি। এই রীতিটা কেন এসছিল, কিভাবে এসছিল সে কথাতে পরে আসছি। তবে এইভাবে বছরের পর বছর, যুগ যুগান্ত ধরে যখন এই রীতি চলে আসছে, তো নর্মালি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ছেলেদের তুলনায় সেই এলাকাগুলোতে মেয়ের অনুপাত অনেক কম। ছেলেরা যখন বিয়ের জন্য পাত্রী খুঁজতে যায়, পাত্রী পাওয়া যায় না। পাত্রীর চাহিদা সেখানে খুব বেশি। এমনকি আজকাল কিছু কিছু জায়গায় দেখা গেছে যে কিডন্যাপ করে অন্য জায়গা থেকে মেয়েদের এনে নিজের বাড়িতে ছেলেদের বিয়ে দেওয়া হয়। এতটাই অভাব ওই এলাকাগুলোতে মেয়ের। তো সীমা ডিভোর্সি একজন মেয়ে। ডিভোর্সি হওয়া সত্ত্বেও সীমার মা বাবা সীমার জন্য কোনো একটা পাত্র খুঁজছিল। অন্যদিকে রোহিত চৌধুরী, বয়স 27 বছর হয়েছে, 3 বছর ধরে তার মা বাবা তার জন্য একটা পাত্রী খুঁজছে। একমাত্র ছেলে, ছেলের বিয়ে দিতে হবে, কিন্তু কোথাও মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন মিডিয়েটর, সে বলেছিল তার হাতে একখানা পাত্রী আছে, তবে ডিভোর্সি। ছেলের বাড়ির লোকজন বলেছিল কোনো ব্যাপার না। ওই দিকের এলাকার লোকজনেরা ডিভোর্সি বা বিধবা যে কোনো রকম পাত্রী পেলে খুব আগ্রহের সঙ্গে তাকে অ্যাকসেপ্ট করে, এটাই সেখানকার নিয়ম। তো যাই হোক, তো তারাও রাজি হয়ে গেছিল একটা শর্তে, যে মিডিয়েটরকে 2 লাখ টাকা দিতে হবে। ছেলের বাড়ির লোকজনরা সেটাই করেছিল। একটা সুন্দরী পাত্রী সীমাকে তারা পেয়েছিল। 2 লাখ টাকা সেই মিডিয়েটরকে দেওয়া হয়েছিল। তারপর সীমার সাথে রোহিতের বিয়ে হয়ে গেছিল। রোহিত আর সীমা সুখে আনন্দের সঙ্গে নিজেদের জীবনটা শুরু করেছিল। অন্যদিকে যে সমস্ত এলাকাতে মেয়ে পাওয়া যায় না বিয়ের জন্য, মিডিয়েটরের মাধ্যমে টাকা দিয়ে মেয়ের ব্যবস্থা করতে হয়, সেই সমস্ত এলাকাতে আরও একটা নিয়ম রয়েছে, মেয়ে বিয়ের পর 12 মাস বাপের বাড়ি যেতে পারবে না। সাধারণত অন্যান্য জায়গায় নিয়ম আছে, বিয়ের পরে নানা রকম নিয়ম, মেয়ে শ্বশুর বাড়ি যায়, আবার বাপের বাড়ি আসে, আবার শ্বশুর বাড়ি যায়, মাঝে মধ্যেই বাপের বাড়ি আসে। কিন্তু ওই এলাকাগুলোতে 1 বছর মেয়ের বাপের বাড়ি আসা চলবে না। এই নিয়মটা হওয়ার যে বিশেষ কারণ সেটা হচ্ছে, আগেই বলেছি ওই এলাকাগুলোতে বিয়ের জন্য পাত্রী পাওয়া যায় না, মেয়ের সংখ্যা খুব কম। তো কিছু কিছু পাত্রী এমনও রয়েছে যারা একটা গ্যাং তৈরি করেছে, বিভিন্ন রকম প্ল্যানিং করে কোনো না কোনো ছেলের সাথে টাকা পয়সা নেওয়ার পরে তারা বিয়েতে রাজি হয়, বিয়ে হয়। বিয়ের পরে মাত্র কয়েকদিনের মধ্যেই তারা ছেলের বাড়ি থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা ইত্যাদি নিয়ে সেখান থেকে বাপের বাড়ি চলে এলো। তারপরে কিন্তু কোনোভাবেই আর শ্বশুর বাড়ি ফিরে গেল না, আবারও নতুন একটা বিয়ে করলো, তারপরে আবার করলো। এইভাবে বারবার বিয়ে করে ছেলের বাড়ির লোকজনকে লুটে নেওয়া, তাদের টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়া, এটাই তাদের কাজ। এই ধরনের ব্যাপারটা রাজস্থানে বারবার ঘটছিল। তারপরেই সেখানে এই নিয়মটা করা হয়, যখন টাকা পয়সা ইত্যাদি দিয়ে পাত্রীর ব্যবস্থা করা হয়, তখন পাত্রী 1 বছর বাপের বাড়ি যাবে না। সেই রকমই একটা নিয়ম ছিল সীমার যেখানে বিয়ে হয়েছিল, রোহিত চৌধুরীর এলাকাতে।
সীমা নিজের বিয়ের পরে 12 মাস বাপের বাড়ি যেতে পারবে না। তবে হ্যাঁ, আরো একটা ভালো দিক ছিল এই নিয়মের, যে মেয়ের বাড়ির লোকজনেরা যখন ইচ্ছা, যতবার ইচ্ছা ততবার এসে নিজের মেয়ের সাথে দেখা করতে পারবে। মাঝে মধ্যে সীমার বাড়ির লোকজন, সীমার বাবা, সীমার মা এসে দেখা করত সীমার সাথে, কিন্তু সীমার তাদের কারোর সাথে দেখা করার ইচ্ছা নেই। সীমার একজন বয়ফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড বিবাহিত, তার সাথে সীমার বিয়ে করাটা সম্ভব না, কিন্তু সীমার তার সাথে সম্পর্কটা ভেঙে ফেলাও সম্ভব না। সীমা কন্টিনিউয়াসলি তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। সীমা যখন শ্বশুরবাড়িতে এসে বুঝতে পেরেছিল যে তার 1 বছর বাপের বাড়ি যাওয়া যাবে না, তখন সে নিজের বয়ফ্রেন্ডকে বলেছিল যে তুমি এবার থেকে আমার শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই মাসতুতো দাদা হয়ে চলে এসো। সেটাই সে 1.5 মাস ধরে বারবার করছিল। মাসতুতো দাদা হয়ে নিজের ছোট বোনের সাথে দেখা করতে আসছিল, ছোট বোনের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছিল তার শ্বশুরবাড়িতে এসে। একটা সময় তারা দুজনেই বুঝতে পারে যে এইভাবে চলবে না, বিয়ে করাটা ভুল হয়ে গেছে। কারণ সীমার স্বাধীনতাটা একদম নষ্ট হয়ে গেছে। প্রথমবার তার ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বার সে শ্বশুর বাড়ি এসেছে, তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তাকে অনেক রকম বাহানা করতে হচ্ছে। সেই জন্য সে আর তার প্রেমিক দুজনে মিলে ঠিক করেছিল যে হাজবেন্ডকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তারপর সে বিধবা হয়ে আবার বাড়ি চলে যাবে। তারপর হয়তো তার সাথে আর কেউ বিয়ে করবে না, বা বাড়ির লোকজন আর তার বিয়ে দেওয়ার চেষ্টা করবে না। তখন সে খুব ভালোভাবে নিজের ওই প্রেমিকের সাথে সময় কাটাতে পারবে, কারোর কাছে কোনো অনুমতি নেওয়ার দরকার পড়বে না। সেই জন্য এই প্ল্যানিংটা করেছিল। আর সে নিজের হাজবেন্ডকে ওই ঘটনার দিন, হাজবেন্ড যখন সন্ধেবেলায় বাড়ি চলে এসেছিল, তখন সে হাজবেন্ডকে বলে যে একটা গেম খেলবো। আগেও কিন্তু এই ধরনের একটা ক্রাইমের ঘটনা আমি শুনিয়েছি, যাতে হাজবেন্ড যখন বাড়িতে আসে তখন তার স্ত্রী তার হাত চোখ বেঁধে দিয়েছিল, বলেছিল একটা গেম খেলবো। হাজবেন্ড রাজি হয়েছিল, আর ওই অবস্থায় হাজবেন্ডের চোখ হাত বাঁধা অবস্থায় তাকে স্ত্রী মেরে ফেলেছিল। এই ঘটনাতেও একই রকম ভাবে তার হাজবেন্ডকে শুইয়ে দিয়েছিল খাটে। স্ত্রী বলেছিল আজকে তোমার সাথে একটা বিশেষ খেলা করব। প্রথমে হাজবেন্ডের চোখে কাপড় বেঁধে দিয়েছিল, তারপরে হাজবেন্ডের বুকের ওপর উঠে বসেছিল, বলেছিল তোমার গলাটা চেপে দি। হাজবেন্ড বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। সে সত্যি সত্যি হাজবেন্ডের গলা নিজের শরীরের পুরো জোর দিয়ে চেপে দিয়েছিল। হাজবেন্ড মারা গেছিল। কারণ প্রথম দিকে তো সে বুঝতেই পারেনি, সে ভেবেছিল তার স্ত্রী একটা খেলা করছে, সে বিরোধিতা করেনি, কিন্তু হঠাৎ করে এত জোরে স্ত্রী গলা চেপে দেয় যে হাজবেন্ড মারা গেছে। স্ত্রী কিন্তু সব সময় বিভিন্ন রকম ক্রাইমের ঘটনা দেখতো, পড়তো, তার এই সমস্ত ব্যাপারে এক্সপিরিয়েন্স অনেক। সে জানতো যে অনেক সময় যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু দেখে মনে হয় যে সে মারা গেছে, কিন্তু পরবর্তীকালে আবার সে জেগে ওঠে। যদি তেমন হয়, মৃত্যুটাকে কনফার্ম করে নেওয়ার জন্য সে ব্লেড দিয়ে নিজের হাজবেন্ডের হাতের শিরা কেটে দিয়েছে। তাড়াহুড়োর মধ্যে সীমার একটুও মনে ছিল না যে সে ভুল দিকের হাতের শিরাটা কাটছে। শুধু তাই নয়, চিরাটা সে এমন ভাবে কেটেছিল যে কাটমার্কটা একদম হাড় পর্যন্ত ডিপ হয়েছিল। সাধারণত শিরা কেটে যখন কেউ নিজেকে শেষ করে এতটা ব্যথা পায়, এতটা কষ্ট হয় যে সে অত ডিপ করে শিরা কখনো কোনোদিন কাটে না। সীমা এই ব্যাপারগুলো একদম লক্ষ্যই করেনি। তারপরে যখন হাজবেন্ডের হাত থেকে রক্ত বেরোচ্ছে, সে পাশে বসে 1 ঘন্টা সেই রক্ত বেরোনো দেখেছিল। তারপরে বাড়ির লোকজনকে ডেকেছিল। পুলিশের কাছে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছিল।
শেষ পর্যন্ত সীমা পুরো ব্যাপারটা বলে দিতে বাধ্য হয়েছিল। সীমাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, আর সীমার যে বিবাহিত প্রেমিক তাকে 3 বছরের শাস্তির পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। আরো একটা ব্যাপার যেটা প্রথম দিকে বলছিলাম, যে রাজস্থানের কিছু জায়গাতে মেয়ের সংখ্যা খুব কম। 6খানা এমন জেলা আছে যেখানকার নিয়মই ওটা, মেয়ে সন্তান হলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতে হবে, হয় মা নয় দাইমা। শেষ পর্যন্ত যদি তারা না পারে তাহলে পঞ্চায়েতের লোকজন, বাড়ির লোকজন, বাবা, শেষ তাকে করতেই হবে। কোনো মা বাবা করব না এমনটা বলবে না। এটা সেখানকার একটা রেওয়াজ। যেমন মানুষ উপোস করে, পুজো করে, রোজা করে, নামাজ পড়ে, মসজিদে যায়, এগুলো যেমন নিয়ম, বছরের পর বছর যুগ যুগান্ত ধরে চলে আসছে এই নিয়ম, ঠিক সেই রকম রাজস্থানের ওই 6খানা জেলাতে মেয়ে হলে মেরে ফেলে দেওয়ার নিয়ম। এবার নিয়মটা এলো কোথা থেকে, কখন থেকে, কেন এই রকম ঘটনা ঘটিয়ে চলেছে রাজস্থানের লোকজন? তার কারণ হচ্ছে, যখন মুঘল সম্রাটরা ওই এলাকাতে রাজত্ব করছিল, সেই সময় যখন তখন মুঘলদের সেনাবাহিনী এসে কোনো না কোনো বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যেত। তুলে নিয়ে গেলে মেয়েদের সম্মানহানি, সঙ্গে বাড়ির লোকেদের সম্মানহানি ঘটতো। বারবার যখন বাড়ির লোকজনেদের সামনে বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানকার পঞ্চায়েত বসে ডিসিশন নিয়েছিল, মেয়েরা থাকলে ওরা তুলে নিয়ে যাবে, যদি মেয়েই না থাকে তাহলে তারা কি নিয়ে যাবে? সম্মানহানি হবে না। সম্মান রক্ষার জন্য, মুঘল সৈনিকদের হাত থেকে নিজেদের মেয়েকে বাঁচানোর জন্য তারা এই রকম একটা নিয়ম তৈরি করেছিল। এখন কিন্তু ওই ধরনের আর কোনো ভয় নেই। এখন মুঘলদের শাসনকালও নেই। এখন কিন্তু মেয়েদের সম্মান নষ্ট করার জন্য কেউ তুলে নিয়ে যায় না। কিন্তু বছরের পর বছর এমন হতে হতে ওটাই ওই এলাকার নিয়ম হয়ে গেছে। মেয়ে হয়েছে মানে মেরে ফেলতে হবে। সেই জন্য ওই এলাকাগুলোতে মেয়ের সংখ্যা এতটাই কম হয়ে গেছে যে ছেলেরা বিয়ে করার জন্য পাত্রী পায় না। আর ওই এলাকাতে রাজস্থানের অন্যান্য এলাকার লোকজনরা নিজেদের মেয়ের বিয়ে দিতে রাজিও হয় না। কারণ মেয়ের বাড়িতে যদি মেয়ের সন্তান আবার মেয়ে হয়, তাহলে নিজে হাতে সেই সন্তানকে শেষ করতে হবে। এটা কোনো মায়ের পক্ষে, কোনো বাড়ির লোকের পক্ষে মেনে নেওয়াটা সত্যি অস্বস্তিকর।